This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে স্বপ্নীতে। সবার আগে বাংলাদেশের দিকে নজর। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে সম্প্রতি ঘরের মধ্যেই চাপে রয়েছে ইউনূস। তাই কোথাও একটা জল্পনা উঠছে যে আজই কি মোহাম্মদ ইউনূস তিনি কি ইস্তফা দেবেন। ইউনূসের পদত্যাগের গুঞ্জন ঘিরে রীতিমতো তোলপাড় বাংলাদেশ। পদত্যাগ নিয়ে ভাবনা চিন্তা করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা, এমনটাই দাবি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের। ইউনূসের ভাবনা নিয়ে গুঞ্জন শোনার পরে বৃহস্পতিবার তার বাসভবন যমুনায় গিয়ে দেখা করেছিলেন নাহিদ, আর সেখান থেকে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান পদত্যাগের কথা ভাবছেন ইউনূস, কারণ তাকে তো ডিসেম্বরের মধ্যে ভোট ঘোষণা করতে হবে। নাহিদের দাবি দেশের বর্তমান পরিস্থিতিতে আশাহত ইউনূস জানিয়েছেন দেশের বর্তমান অবস্থায় কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি আরো জানান গণ অভ্যুত্থানের পরে দেশে পরিবর্তন ও সংস্কারের জন্য ইউনূসকে আনা হলেও তার কাজে প্রতিবন্ধকতার কারণ বিভিন্ন রাজনৈতিক দলের একমত হতে না পারা এবং আন্দোলন। আর এখানেই প্রশ্ন উঠে আছে, তাহলে সেনার চাপে কি দেশ ছাড়া ছক কষছেন ইউনূস? ফের কি সেনা অভ্যুত্থানের পথে তাহলে বাংলাদেশ? ইউনূসের সঙ্গে সংঘাত বাড়ছে বাংলাদেশের সেনা প্রধানেরা। ইতিমধ্যে মোহাম্মদ ইউনূসকে কড়া বার্তা দিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। দ্রুত নির্বাচন করাতে ইউনূসকে বার্তা দিয়েছেন সেনা প্রধান, আর একই সঙ্গে দেয়া হয়েছে সেনা বাহিনীতে হস্তক্ষেপ না করার কঠোর বার্তা। হাসিনা দেশ ছাড়লেও সেনার দায়িত্বে তারই আত্মীয় ওয়াকারুজ্জামান। সেনার উপর জামানের একচ্ছত্র যে কর্তৃত্ব রয়েছে সেই কর্তৃত্বই কি ভয় ধরেছে এবার মোহাম্মদ ইউনূসকে? এই প্রশ্নই উঠছে। আর সেনার হাতে বন্দী হওয়ার কি তাহলে ভয়ও পাচ্ছেন এবার মোহাম্মদ ইউনূস? একদম স্বপ্নীতে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে একটুখানি পরিচয় করে নেওয়ার পালা। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র যেমন রয়েছেন, সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি আবার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। শুভাশিস বাবু, আপনার কাছে আমি যদি সবার প্রথমে জানতে চাই যে এতদিন ধরে যে দাপটটা দেখছিলাম, একাধিক সিদ্ধান্ত নিচ্ছিলেন ইউনূস, কিন্তু কোথাও যে বিএনপির দিক থেকে চাপটা আসবে সেটা তো আগে থেকেই বুঝতে পেরেছিলেন। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কি সত্যি এবার পদত্যাগ সময়ের অপেক্ষা ইউনূসের? তাহলে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যেতে পারে? দেখুন, যেই সিনেমার না ট্রেলারটা অনেক বড় সড়ো হয়, সেই সিনেমা অধিকাংশ সময় ভীষণ ঢপের হয়, এবং ইউনূসের এই গোটা রাজ্যপাটটাই হচ্ছে সেটারই একটা বড় উদাহরণ। ইউনূসকে নেওয়া হয়েছিল একটা পলিসিগত চেঞ্জ আনার জন্য, ইউনূসকে নেওয়া হয়েছিল একটা রাষ্ট্রীয় পরিকাঠামোর ইমেজটা চেঞ্জ করার জন্য। ইউনূস যবে থেকে পাওয়ারে এসছে আজ পর্যন্ত একটা ফরেন পলিসি ঠিক করেনি, একটা এডুকেশন পলিসি ঠিক করেনি, একখানা ইকোনমিক পলিসি সে রেফার করেনি। তার কারণটা হচ্ছে ইউনূসের লক্ষ্য একদমই আলাদা ছিল। ইউনূসের লক্ষ্য ছিল বাংলাদেশের বিভিন্ন রকম রাষ্ট্রীয় পরিকাঠামোকে কাজে লাগিয়ে বিদেশি ইন্টারভেনশন ঘটানো, যেটা শেখ হাসিনার সময় বিভিন্ন রকম ভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। সেই জায়গাগুলোকে বিভিন্নভাবে মেরামতি করে যাতে করে বহু রকমের বাণিজ্য আসে, এবং সেই বাণিজ্যটা বাংলাদেশের স্বার্থে না, বাংলাদেশের মানুষের স্বার্থে না, ইউনূস এবং ইউনূসের তৈরি এনজিও গুলোর স্বার্থে কাজে লাগে। আপনি যে কথাটা বললেন যে আজ ইউনূস এসে বলছে যে সে আশাহত, কেন আশাহত? যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না এবং আন্দোলন। তিনি কোন প্রেক্ষাপটে বাংলাদেশে ক্ষমতায় এসেছিলেন সেটা হয়তো তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে ভুলে গেছেন। মিস্টার মিত্র, আপনার কাছে আমি জানতে চাইবো, বাংলাদেশে যখনই এইরকম কোন রকম পরিস্থিতি হয় তখন তার একটা চাপ আমাদের দেশেও পড়ে, কারণ আমাদের পড়শি দেশ। তো সেই জায়গায় যদি সেনা অভ্যুত্থান আবারও হয় বাংলাদেশের, আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই সেই ধরনের চিন্তা ভাবনা করা উচিত। কি আশঙ্কা করছেন, কি ভাবছেন আপনি? প্রথম কথা, এই সময় কোনো রকম মন্তব্য করাটা উচিত হবে না। কারণটা হচ্ছে এখনও জিনিসটা প্রিম্যাচিওর। নাহিদ গেছিল, নাহিদ যে ইউনূসের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে, কারণ নাহিদ ইউনূসের অত্যন্ত কাছের মানুষ, এবং সেই যে নাহিদ তো ছেড়ে দিয়েছে যেটা ওদের অ্যাডভাইসার পদ ছিল, সেখান থেকে ও নিজের একটা দল গঠন করে উইথ দ্য ব্লেসিংস অফ ইউনূসের প্রশ্ন হচ্ছে যে মাইক্রো ফাইন্যান্সিং একটা জিনিস, তার সঙ্গে আরও অনেক কিছু জড়িয়ে আছে। আর এই রকম একটা বাংলাদেশের মতো একটা কমপ্লিকেটেড যে রাষ্ট্র,
তাকে কিন্তু সামলানো অনেক 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 বেশি সেখানে গভীরতা দরকার হয়। যে ভদ্রলোক পড়াশুনো করেছেন বা আপনাদের নোবেল লরিয়েট, তাকে যদি হঠাৎ করে তুলে বসে দেওয়া হলো, কী হলো, এবং তাকে খুশি করার জন্যে যত যত ছিল আমাদের বঙ্গবন্ধুর কিংবা তার পরিবারের প্রত্যেকটা মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। এবং গতকাল যে একটা হোস্টেল যেটা আমাদের বঙ্গবন্ধুর স্ত্রীর নামে করা হয়েছিল, সেই হোস্টেলটার নামও পাল্টে দিল না গতকাল। সুতরাং এই ধরনের যারা আসে তাদের মধ্যে কোনো রকমভাবে তাদের না আছে অভিজ্ঞতা, না আছে একটা টিমকে নিয়ে চলা, না আছে তার মধ্যে সেই ঔদার্য কিংবা সেই যে এক্সপিরিয়েন্স যে ইন্ডিয়ার সঙ্গে আমার সম্পর্কটা ভালো রাখলে আমরা ভালো থাকবো, ইন্ডিয়াও ভালো থাকবে। কিন্তু না, সে কি করলো যে আমাদের যে 7 সিস্টার চিকেন নয়, তারপরে চিকেন নেক কিংবা শিলিগুড়ি করিডোর যেটাকে আমরা বলি, সেই নিয়ে তিনি শুরু করলেন চায়নার সঙ্গে তার মতামত দিয়ে করতে। এই পরিস্থিতিতে একটা জিনিস মানতে হবে যে এই পরিস্থিতিটা কিন্তু একদম বুঝতেই পারছি, মানে যার অভিজ্ঞতা মাইক্রো ফিন্যান্সে রয়েছে, যার অভিজ্ঞতা গ্রামীণ ব্যাংকে রয়েছে, সে রাজনীতি করবে এবং একটা গোটা দেশ চালাবে, একটা রাষ্ট্র চালাবে, সেটা হয়তো কোথাও গিয়ে সমস্যায় তাকে পড়তে হচ্ছে, সমস্যায় পড়বেন সেটা আগে থেকেই অনেকে কিন্তু ধরে নিয়েছিলেন। সম্প্রীতি পরে নিচে কোনো আপডেট রয়েছে খবর? জ্যোতির্ময়ের কাছে একবার চলে যাব। জ্যোতির্ময়, এই যে এক্সপার্টরা যেরকম বলছিলেন, যিনি মাইক্রো ফাইন্যান্সের ছক কষতে অভ্যস্ত, তিনি কি এখন এই সেনার চাপে পড়ে এখন দেশ ছাড়ার ছক কষছে? দেখো, সমান্তরাল কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, আর সেই ডেভেলপমেন্টগুলো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গত কয়েকদিন আগেই আমরা দেখেছি যে কক্সবাজারে সমুদ্রের তটে এই প্রথম মার্কিন সেনার সঙ্গে বাংলাদেশ সেনার যৌথ মহড়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনুসের সম্পর্ক কোন সমীকরণে রয়েছে তা সারা বিশ্ব জানে। আর ঠিক তারপরেই দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস, তিনি সরকার যেভাবে চলছে, যেভাবে দেশের অভ্যন্তরীণ কাজকর্ম চলছে, তা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করছেন। আর তিনি তার ঘনিষ্ঠ নেতাদের কাছে, নাহিদ দেশের অন্যতম নেতা, তিনি যখন দেখা করতে গিয়েছিলেন, তাকে তিনি জানিয়েছেন যে তিনি পদত্যাগ করার ভাবনা চিন্তা করছেন। অর্থাৎ কোথাও একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে যে কোথাও সেনাবাহিনীর তরফ থেকে তার উপরে চাপ আসছে, এবং তার পাশাপাশি আরেকটা গণ অভ্যুত্থানের ইঙ্গিতও কিন্তু আসছে। তার কারণ যেভাবে তদারকি সরকার চলছে তাতে দেশের সামাজিক ক্ষেত্রে, বাংলাদেশের আর্থিক ক্ষেত্রে, সমস্ত জায়গাতেই কিন্তু একটা চরম অসন্তোষ সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে। একদিক থেকে সেনার চাপ, অপর দিক থেকে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের আবার নতুন করে ইঙ্গিত, এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমেরিকা এক্ষেত্রে কোনো কলকাঠি নাড়ছে কিনা, সেই সম্ভাবনাও কিন্তু কোনোভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই মোহাম্মদ ইউনুস যে শুধুমাত্র ব্যাকফুটে নয়, তার ইনিংস যে কার্যত শেষের পর্যায়ে এসে পৌঁছেছে, তা কিন্তু তার বক্তব্য থেকেই কিছুটা স্পষ্ট হয়ে গিয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আর যে যে সম্ভাব্য দিকগুলো উঠে আসছে সেটাও একবার আপনাদের সামনে তুলে ধরি। তাহলে ডিসেম্বরের মধ্যে ভোট সেই ইউনুসের উপর আরও চাপ বাড়ালো এদিকে বিএনপি। আর চলতি বছরের মধ্যে ভোট না হলে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি খালেদার দলের। কবে ভোট জানতে বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছে ইউনুসের কাছে, যদিও এখনো পর্যন্ত বিএনপিকে সময় দেয়নি ইউনুসের অফিস। ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কাজে মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে, এমনই অভিযোগ খালেদা জিয়ার দলের। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টাকে অপসারণের দাবি তুলেছে বিএনপি। আর এদিকে আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে প্রবল চাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এবার সরাসরি ইউনুসের অন্তর্বর্তী সরকারের দিকে তীব্র আক্রমণ চালাচ্ছে বিএনপি। নিরপেক্ষ না থেকে রাজনীতিতে জড়াচ্ছেন ইউনুসের 3 উপদেষ্টা। অপসারণের দাবি খালেদা জিয়ার দলের। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণের দাবি বিএনপি নেতৃত্বে। আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। আমি একবার শুভাশিসের কাছে চলে যাবো। শুভাশিস, এই যে বর্তমান উদ্ভূত পরিস্থিতি এরকম যে হবে, সেটা তো মোহাম্মদ ইউনুস কোথাও পুরোটা না হলেও 50% তো আঁচ নিয়েই তিনি এসেছিলেন এই পদে। দেখুন, যে মানুষ নিজেকে টুলিং সিস্টেমের মধ্যে একটা এন্ট্রি ঘটায়, সে জানে যে আগুনের সাথে সে খেলছে, যে কোনো মুহূর্তে সে আগুনের ছিটে তার গায়ে লাগতে পারে।
এবং যদি সেই মানুষটার মধ্যে সত্যি কোনো গুড ইন্টেনশন থাকতো, যেটা একটি রাষ্ট্রের সব থেকে বড় অধিকার হতে পারে, সেই গুড ইন্টেনশন থাকলে মোহাম্মদ ইউনূস এই স্টেপসগুলো নিতেন না। আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশের সব থেকে বড় ওষুধ যেটা তাদের দরকার সেটা হলো পলিটিক্যাল সলিউশন। সেই পলিটিক্যাল সলিউশন একমাত্র দিতে পারে পলিটিক্যাল ভোটিং। সেই পলিটিক্যাল ভোট বা পলিটিক্যাল সলিউশনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে না গিয়ে শুধু ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করলে বাংলাদেশের কোনো উন্নয়ন বা উন্নতি হতে পারে না। সেই জিনিসটা মোহাম্মদ ইউনূস খুব ভালো মতনই জানেন। মোহাম্মদ ইউনূস শুধু চেয়েছিলেন দেশের মধ্যে যে কন্ডিশন অফ ইনস্টেবিলিটি চলছে ওই কন্ডিশনটাকে আরো প্রিভেল করানো। যত বাংলাদেশ আনস্টেবল হয়ে পড়বে তত বিদেশি শক্তিরা বাংলাদেশের ভিতরে ঢুকতে পারবে, তত পলিটিক্যাল সলিউশন দূরে যাবে বাংলাদেশের থেকে, এবং তত বাংলাদেশ কন্ট্রোলে থাকবে সেই পাওয়ারগুলোর হাতে, যেই পাওয়ারগুলো মোহাম্মদ ইউনূসের মতো টুলদের বসিয়ে রেখেছে বাংলাদেশের সরকার চালাবার জন্য। মিস্টার ব্যানার্জি, আপনি আপনাদের সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে ইউনূসের উপর যারা চাপ দিচ্ছে সেটা হচ্ছে সেখানকার সেনা, ওয়াকারুজ্জামান এবং তার পাশাপাশি বিএনপি। সেই বিএনপি স্থায়ী কমিটির সদস্যের প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো যে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনূসকে কি বলছেন এবং তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে কি ভাবনা চিন্তা করছেন। একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। অর্থাৎ বিএনপি স্পষ্ট বক্তব্য যে তারা নির্বাচন চাইছেন। এদিকে অন্যদিকে মাহফুজ আলম তার বক্তব্য শোনাবো। নিজের বিভাজনমূলক শব্দচয়নের জন্য দুঃখিত উপদেষ্টা মাহফুজ আলম বলছেন আগের যে কোনো বক্তব্য শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। পদত্যাগের দাবির মুখে এই কথা বলছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চান সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি মাহফুজ আলমের। দেশের সব মহলকে ঐক্য বজায় রাখার ও আহ্বান তথ্য উপদেষ্টার। অর্থাৎ মোহাম্মদ ইউনূস এবং মাহফুজ আলম তাদের মুখে একই সুর। আমি একটুখানি মিস্টার মিত্র আপনার কাছে জানতে চাইবো যে ওয়াকারুজ্জামানের চাপ, তার উপর বিএনপির চাপ, সেই চাপে যদি ইউনূস পদত্যাগ করে, যদি ভোটও হয়, সেই ভোটে কি আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ রয়েছে? কারণ অন্তর্বর্তী সরকারই যদি না থাকে তাহলে তো সেই সরকারের নেওয়া সমস্ত সিদ্ধান্ত সেই মুহূর্তেই নষ্ট হয়ে যায়। তাহলে কি আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ রয়েছে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে? কারণ আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ করেছে এই অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের ভবিষ্যৎ তো ভবিষ্যতেই বলবে, তবে তাকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ক্ষমতা কারোরই নেই। যারা ওখানে নেই তারা এদিকে ওদিকে তারা সংঘবদ্ধ হয়ে তৈরি হয়ে রয়েছে, এবং সেই তৈরি হওয়ার জন্যে তাদের আপাতত তারাও চেষ্টা করবে যে বাংলাদেশ আওয়ামী লীগ এই ইলেকশনে তারা নিজেদের জায়গা করে নিতে যদি পারে। আর না পারলেও বাংলাদেশের যে আওয়ামী লীগের যারা রয়েছে তাদের মধ্যে হয়তো 2-4 জন তারা অরিজিনাল পার্টির থেকে লোভের জন্যে, যে পদের জন্য কিংবা ইলেকশনে জয়ী হয়ে আবার মন্ত্রী হওয়ার জন্য যে ইয়েগুলো রয়েছে সেগুলো টোপ ফেলা হচ্ছে তাদেরকে, যে তোমরা হাসিনা গ্রুপ থেকে বেরিয়ে এসো যাতে তোমরাও আমাদের সঙ্গে একসঙ্গে এই প্রশাসনে যোগ দিতে পারো। এবং সেই জায়গায় আমার মনে হয় যে খুব সহজে হবে না এই ইলেকশন যেভাবে বলছেন। বিএনপি একা নয়, ওইখানে আরো রয়েছে। একদম আপনাকে একটু থামাচ্ছি কারণ এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেই খবরের দিকে নজর রাখতে হবে যে শীঘ্রই ইস্তফা দেবেন মোহাম্মদ ইউনূস। কারণ এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে পদত্যাগ পত্র লিখে ফেলেছিলেন ইউনূস, উপদেষ্টার সঙ্গে বৈঠকে ইস্তফা দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। তাহলে কি হলো? আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী অধীর। তাহলে কি বলা যেতে পারে মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও দম বন্ধ হয়ে আছে? মানে তিনি ইস্তফা পত্র লিখে ফেলেছেন কিন্তু ইস্তফা দিতে পারছেন না কেন? কোথায় আটকাচ্ছে? দেখো, এই মুহূর্তে আরেকটু তোমার সঙ্গে যোগ করে যেটা বললে, মোহাম্মদ ইউনূস এর ইস্তফা লেখা হয়ে গেছে কি গেছে সেটা থেকেও বড় কথা উনি ইস্তফা দিতে ইচ্ছা প্রকাশ করেছেন। তার বড় কথা দুটো কারণ এখানে উঠে আসছে। যেটা হচ্ছে যে তার মোহাম্মদ ইউনূসের একটা বড় সাপোর্ট ছিল বিএনপি এই মুহূর্তে যেভাবে ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, এইটা তো একটা বড় কারণ। এবং যেটুকুনি খবর আমার বাংলাদেশ সূত্রে পাচ্ছি,
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ কিন্তু গোপনে এই মুহূর্তে বিএনপির সঙ্গে একটা জোট বাঁধার চেষ্টা করছে। তারা চাইছে যে তারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু ইউনূস সরকারের পতনের জন্য বিএনপিকে তারা প্রস্তাব দিয়েছে। আমরা বাংলাদেশ সূত্রে যে খবরটা পাচ্ছি, আপনারা আসুন, ফ্রন্টে আসুন, ইলেকশন করুন, আমরা সাপোর্ট করব। আওয়ামী লীগ নাম না থেকে তাদের নেতৃত্ব বিভিন্নভাবে বিএনপিকে সাপোর্ট করবে, এই খবরটা এই মুহূর্তে আমার কাছে এসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই খবরটা যে ইউনূসের কাছেও যে যায়নি তা নয়, সুতরাং ইউনূস কিন্তু মনে করছে যে ঘরের মধ্যে সেনা এবং বিএনপি। একদম, এটা তুমি গুরুত্বপূর্ণ কথা বলে, মানে এটা একটা সাংঘাতিক বড় আপডেট যে বিএনপি কে সমর্থন জানাবে আওয়ামী। ইউনূসের উপর যে প্রত্যেকটা মুহূর্তে চাপ তৈরি করছে বিএনপি, যে চাপ নিতে পারছেন না মোহাম্মদ ইউনূস, যিনি ইস্তফাপত্র লিখে ফেলেছেন, কিন্তু কোথাও এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ সূত্র মারফত যে বিএনপি যেই চাপটা দিচ্ছে সেই চাপে সমর্থন জানাচ্ছে আওয়ামী লীগ এবং তারা বলছেন বিএনপি ফোর ফ্রন্টে আসুক, নির্বাচন করাক। আমি অবশ্যই মিস্টার মিত্র, আপনি হাত তুলছেন, আপনার কাছে আমি অবশ্যই যাব, তবে আমাকে একটু সুভাষিস দার কাছে যেতেই হবে। সুভাষিস দা, মানে এই দিনটা বাংলাদেশে দেখতে হচ্ছে যে ইউনূসকে সরানোর জন্য বিএনপি কে সমর্থন জানাচ্ছে আওয়ামী লীগ, তারা ফোর ফ্রন্টে আসুক, তারপর না হয় আমরা গুটি গুটি পায়ে বাংলাদেশে ঢুকবো। কিভাবে দেখছেন সুভাষিস দা? দেখুন, আমি দুটো কথা শুধু বলবো, এই ব্যাপারে বিশেষ বিশ্লেষণে যাব না। প্রথম কথাটা হলো, নীতি আর দুর্নীতির মাঝখানে একটা লাইন থাকে, সেটাকেই কূটনীতি বলে বোধহয়। আর দ্বিতীয় কথা হলো যে সবারই শরীর খারাপ হলে লন্ডন কেন যায়, এটাও আমার একটু জানার বিষয় রইল। কারণ সবসময় যখন দুজন পার্টি দুজনের সাথে হঠাৎ করে মিশ্রণ ঘটিয়ে একটা অসাধারণ জেলি তৈরি করার চেষ্টা করছে, তাহলে বুঝতেই হবে সেটাই হয়তো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ ওষুধ। এবং যদি সেটাই শ্রেষ্ঠ ওষুধ হয়, তার একরকম ডাইনামিক্সই বেরোচ্ছে, সেটা হচ্ছে পলিটিক্যাল সলিউশন। ইউনিস যেটা বোঝে না সেটা হলো যে পলিটিক্স ইজ অ্যাবাভ ইকোনমিক্স, এবং সেই পলিটিক্সটা আজকের ডেটে যেখানে ইমপ্লিমেন্টেশন স্টেজে চলে গেছে, সেখানে কিন্তু পলিটিক্স এমন একটা হাঙর, যদি চায় সেখানে যে কোনো সাবজেক্টকে গিলে খেতে পারে, আর ইকোনমিক্স ইজ ওয়ান অফ দেম। একদম, অর্থনীতি এবং রাজনীতি একেবারে আলাদা, এবং তার মাঝে যদি কূটনীতি পড়ে সেটা আর এক সাংঘাতিক। মিস্টার মিত্র, আপনি হাত তুলছিলেন। আমি হাত তুলছিলাম না, আমি ওই পরীক্ষাতেই কিছুটা আপনাকে বলুন যা বলতে চাইছেন তো, তাহলে আমারই একটুখানি বক্তব্যের জন্য। হ্যাঁ, আমি বলছি শুধু এই দিকে তাকিয়ে থাকলে হবে না যে ইউনূস কতটুকু কি করছে, তার অন্তরালে আর কি হচ্ছে সেটাও কিন্তু এটি ইনফ্লুয়েন্স করবে ইন ফিউচার ডেজ। এখানে আমাদের ভারতবর্ষের একটা বিরাট ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটা পালন করবেন কি করবেন না সেটা আমাদের দেশের যারা রয়েছেন তাদের উপরে দায়বদ্ধতা রয়েছে একটা। কারণটা হচ্ছে এই যে 50-52 বছর আগে যে যুদ্ধ করে তাদের অনেক রক্তের বিনিময়ে, অনেক সৈন্য কিংবা বিএসএফ কিংবা ইন্ডিয়ান আর্মির বিনিময়ে এই স্বাধীনতা কিন্তু আনা হয়েছিল। একদম সেই জায়গাটায় ভারত যে রোলটা প্লে করেছিল সেই জায়গাটা কিন্তু ভুললে চলবে না। আর আরেকটা কথা আমি বলে যে শেষ করব, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু এখন যারা অবৈধভাবে এই দেশে প্রবাস করে অনেক বছর ধরে আছে, কিংবা এই রাষ্ট্রে আমাদের দেশের মধ্যে রয়েছে কিংবা পশ্চিমবঙ্গে রয়েছে, সে যে যাই বলুক না কেন, তাদের কিন্তু এখান থেকে ধীরে ধীরে হয়তো বাংলাদেশের দিকে যাত্রা করতে হবে কিছুদিনের মধ্যে। একদম সেই পদ্ধতি, সেই প্রক্রিয়া, সেই চিহ্নিত করার প্রক্রিয়াটা ইতিমধ্যে চলছে মিস্টার মিত্র। আর একেবারেই যেরকম শর্মিষ্ঠা আমরা দেখছিলাম যে এই যে টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের, আর এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার এদিকে আহ্বান জানাচ্ছে জামাত ইসলামীর নেতা আমির সাফিকুর রহমান। সর্বদলীয় বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ডাক আমিরেরা রীতিমতো ইউনূসকে কার্যত চরম বার্তা দিয়ে রেখেছেন সেই দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দ্রুত জাতীয় নির্বাচন ব্যবস্থা করার পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার, এমনই বার্তা সেনাপ্রধানের। তবে এখানেই শেষ নয়, বাংলাদেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার তোপ দাগলো জাতীয় নাগরিক পার্টি। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সচিব নিজামুদ্দিনের অভিযোগ, কমিশন শুরু থেকেই একটা রাজনৈতিক দলকে খুশি করতে পক্ষপাতমূলক আচরণ করছে। ইসির পুনর্গঠনের দাবি জানান তিনি, আর ইসির বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথাও বলেছেন তিনি। নিজামুদ্দিনের বক্তব্য, বিএনপি ঘোলা জলে মাছ শিকার করতে নেমেছে, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন ঢেলে সাজানোর দাবি এনসিপির।
নিয়ম না মেনে ভারতে থাকলে ফেরত পাঠানো হবে বাংলাদেশি নাগরিককে। জানিয়ে দিয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতে যারা অবৈধভাবে রয়েছেন তারা বাংলাদেশি হন বা অন্য দেশের নাগরিক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, 2360 থেকেও বেশি নাগরিককে নির্বাসিত করার প্রয়োজন রয়েছে। এদের মধ্যে কেউ কেউ জেলও কেটেছেন, কারো আবার নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া 2020 সাল থেকে স্থগিত রয়েছে। এই মাসের শুরুতে 5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে অসমে সালমারা জেলায় অবৈধ অনুপ্রবেশ করেছিলেন তারা। প্রত্যেককে খুঁজে খুঁজে সেই দেশে ফেরত পাঠানো হবে বলে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। People who are staying in India illegally, or foreigners who are staying in India illegally, whether they happen to be Bangladeshi national or any other national, they will be dealt as per law. We have a large number of Bangladesh nationals here who are required to be deported. We have asked Bangladeshi side to verify their nationality. We have a pending list of 2,360, upwards of 2,360 cases of people who are required to be deported. Many of them have actually completed their jail sentences also. আর এই যে আমেরিকার ঝোলানো খুঁড়োর কল, বাংলাদেশে খুঁড়োর কলের পেছনে ছুটে খাদের দিকে এগোচ্ছে। একদিকে রোহিঙ্গা ঢুকে চলেছে আর আরেকদিকে ভারত রোহিঙ্গাদের ওপারে পাঠানোর চাপ বাড়াচ্ছে। বাংলাদেশের এই রোহিঙ্গা প্রীতি এখন ওদেরই গলার কাঁটা। পড়শি দেশ, গৃহযুদ্ধের কেন্দ্রস্থল রাখাইন, সেটাও ভিন দেশের এলাকা। তাহলে বাংলাদেশের এত প্রাণ কাঁদছে কেন? কারণ রাখাইনে চলছে আরাকান আর্মি বনাম মায়ানমারের জুন্টা সরকারের লড়াই। আর সেই লড়াইয়ে কোনো না কোনোভাবে জড়িয়ে একাধিক দেশ। চীন ইতিমধ্যেই রাখাইনের প্রাকৃতিক গ্যাসের কারণে পাইপলাইন বসাতে আগ্রহী। আমেরিকা রাখাইনে প্রবেশ করে খনিজের কবজা নিতে চাইছে। রাশিয়া মায়ানমারকে সমরাস্ত্র দিয়ে খনিজের ভাগ চাইছে। দক্ষিণ কোরিয়া রাখাইনে বিপুল গ্যাসের ভাণ্ডারের অস্তিত্ব পেয়েছে বলে দাবি। বিজাপুরের পর ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী বাহিনীর সংঘর্ষ। গতকাল থেকে আড়ালে থাকা মাওবাদীদের খোঁজে অভিযান। কিস্তারাম এলাকায় দুদিন ধরে ঘাপটি মেরে রয়েছেন কয়েকজন মাওবাদী। বিজাপুরের শীর্ষ মাওবাদী নেতা কেশব রাও সহ 31 জনের মৃত্যু হয়। মার্চ 2026-এর মধ্যে মাওবাদীদের নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি এবার একটুখানি বিকাশ ভবনের খবরের দিকে নজর রাখা যাক নাকি, কারণ বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া শুরু করেছিল পুলিশ, তবে ইতিমধ্যে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়। হাইকোর্টের এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন? বিকাশ ভবনের সামনে থেকে রয়েছেন আমার সহকর্মী সুমন, আর অন্যদিকে হাইকোর্ট চত্বর থেকে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। তবে সবার আগে শ্রাবন্তী, তোমার কাছে আমি জানতে চাইবো আদালতের ঠিক কি পর্যবেক্ষণ, কি বলা হয়েছে? দেখো, প্রথম কথা হচ্ছে যারা আন্দোলনকারী তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া যাবে না, যেহেতু রাজ্য সরকার বারবার এই আন্দোলনকারীদের কখনো গুন্ডা কখনো হোলিগেন্স বলে আখ্যা দিচ্ছিল এবং তাদের বক্তব্য বিকাশ ভবনের সামনে তারা যেভাবে আন্দোলন দেখাচ্ছিলেন, তারপর পুলিশের উপরে যেরকমভাবে হামলা হয়েছে, তারপরে তাদেরকে কোনোভাবেই বিক্ষোভ করতে দেওয়া যায় না। যদিও রাজ্য সরকারের একই সঙ্গে বক্তব্য ছিল যে তাদের প্রতি সহমর্মিতা রয়েছে। আজকের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন যে আপাতত এতজন মিলে আন্দোলন করা যাবে না। তাদের বক্তব্য ছিল প্রায় 1500 জন থাকেন আন্দোলনকারীদের মধ্যে, সেক্ষেত্রে সংখ্যাটা নামিয়ে 200 করে দেওয়া হয়েছে। 200 জনকে করতে হবে এবং বিকাশ ভবনের একেবারে সামনের যে চত্বরটা আমরা এতদিন ধরে দেখছিলাম সেখানেও তারা বসতে পারবেন না। উল্টো দিকে সেন্ট্রাল পার্ক, সেখানে তাদের চলে যেতে হবে এবং সেখানেই 200 জন করে রোটেশনাল ওয়াইজ তারা এই আন্দোলন করতে পারবেন। তবে যেভাবে রাজ্য সরকার তাদেরকে হুলিগান বা গুন্ডা আখ্যা দিয়েছে, এই আন্দোলনকারীদের প্রশ্ন আদতে কি সত্যি সহমর্মিতা রয়েছে তাদের প্রতি রাজ্যের? একদম শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, এক আইনজীবীর বক্তব্য শুনবো, তার পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন এই প্রসঙ্গে, হাইকোর্টের এই অবজারভেশন প্রসঙ্গে শোনা যাক। ভেরি ব্যালেন্স অর্ডার দিয়েছেন তিনি। বিকাশ ভবন থেকে সরিয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিলেন এবং সেখানে গভর্নমেন্টকে আবার অর্ডার দিলেন যে প্রোটেকশন, মানে একটা ছাউনি করে দেওয়ার, টয়লেট করে দেওয়ার, এই সমস্তগুলো অর্ডার দিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম ল অ্যান্ড অর্ডার আর জাস্ট টেম্পোরারি হ্যারাসমেন্ট অফ দি পাবলিক যদি অ্যাভয়েড করা যায়, সেই জন্যই এই মেজারটি আজকে থেকেই চলে যেতে হবে সেন্ট্রাল পার্কে। সেটা এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট টাইম দেননি, তবে নিশ্চয়ই একটা রিজনেবল টাইমের মধ্যেই ওদের শিফট করতে হবে। হাইকোর্টের যে আদেশ হয়েছে সেই আদেশ অনুযায়ী ওদের ওই সেন্ট্রাল পার্কের ওখানে, যেটা ওই সুইমিং পুলের পাশে, ওখানে 200 জন করে বসবে রোটেশন। আজকে অর্ডার
200 সেটা ঠিক আছে, দেখে নিচ্ছি, 200 জন করে বসবে, রোটেশনে 200 করে থাকবে, আর ওদের থেকে 10 জনের নাম দেওয়া হবে, সেই 10 জনের নাম দেবে, মোবাইল নাম্বার, তারা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবে। আর রাজ্য সরকারকে একটা টেন্ট তৈরি করে দিতে বলেছে, টেম্পোরারি স্ট্রাকচার, মিউনিসিপ্যালিটিকে জল টলের ব্যবস্থা করতে বলেছে। ওখানে যারা আছে, যারা রয়েছে, যারা জমায়েত হয়েছে, মানে যাদের ওই অর্গানাইজেশনটা করেছে, তাদের বিরুদ্ধে কোনো ইন দি মিন টাইম কোনো কোয়ার্সিভ স্টেপ নেবে না, কিন্তু ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। সরাসরি এবার চলে যাবো বিকাশ ভবনের সামনে, আমাদের প্রতিনিধি সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, হাইকোর্টের এই পর্যবেক্ষণ কি বলছেন চাকরিহারারা? দেখো, চাকরিহারা শিক্ষকরা তারা এখনও বিকাশ ভবনের সামনেই অবস্থান চালিয়ে যাচ্ছেন। আমি একবার ছবিটা দেখাতে বলবো। এরা প্রত্যেকে শিক্ষক, যারা চাকরি হারিয়েছেন, রাস্তায় শুয়ে তাদের রাত কাটছে, এখানেই তারা রান্না করে খাবার খাচ্ছেন। এই হচ্ছে শিক্ষকদের অবস্থা। এবার আসি হাইকোর্টের কথায়। হাইকোর্ট আপনাদের বলছে যে সেন্ট্রাল পার্কে চলে যেতে, যেভাবে মামলা এগোচ্ছে, আপনারা কি কোনো পরিকল্পনা নিয়েছেন? সেন্ট্রাল পার্কে যাবেন না, এখানেই অবস্থান চালিয়ে যাবেন? না, এখনও কোনো পরিকল্পনা সেভাবে নিইনি। ওরা কোর্টের ওখানে আছে, চিন্ময়রা আছে, ওরা আসবে, আসলে বাকি কথা হবে। আর একটা অ্যাপ্লিকেশন করা হচ্ছে যাতে আমাদেরকে এই সার্ভিস রোডটা যদি থাকতে দেওয়া যায় আর কি, সেটা, কারণ আমরা তো কাউকে ডিস্টার্ব করছি না, তো সেটা একটা অ্যাপ্লিকেশন করা হচ্ছে। এখন দেখা যাক, বিকেলের মধ্যে একটা খবর কিছু পাবো আমরা। আর ওরা আসুক, ওরা আসলে পুরো ব্যাপারটা ডিটেলসে জানা যাবে। আপনারা চাইছেন এই রাস্তাটা বাদ দিয়ে যদি পাশে সার্ভিস রোডটা বসে যায়? হ্যাঁ, যদি বসে যায় তাহলে তো কারোর অসুবিধা হওয়ার কথা নয়, সেটা আমরা জানাচ্ছি। তো সেটাও যদি পাওয়া যায় আমরা তাহলে এখানে থেকে যাব। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে আপনাদের বিরুদ্ধে পর্ষদ ব্যবস্থা নিচ্ছিল, পুলিশ ব্যবস্থা নিচ্ছিল, সেখানে কোথাও স্বস্তি যে খুব কড়া পদক্ষেপ কিছু করা যাবে না, এটাকে কিভাবে দেখছেন? না, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি আছে? আমরা করেছি কি? আমরা তো কিছু করিনি। প্রথম দিন থেকেই বলছি যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে যারা আছেন তারা প্রথম থেকে শান্তিপূর্ণ আন্দোলন অবস্থানই করছেন। আজকে তো প্রথম করছি না আমরা, সেই ওয়াই চ্যানেল থেকে চলছে। আপনারা কি এমন খারাপ দেখেছেন আমাদের মধ্যে? যথেষ্ট শান্তিপূর্ণভাবে আমাদের একটা ডিমান্ড ছিল যে আমাদের সঙ্গে ওনারা দেখা করুন এবং ওনাদের যে চিন্তাভাবনা সেগুলো আমাদের সামনে স্পষ্ট করুন, এটাই তো ডিমান্ড ছিল। এবার ওনারা দেখা করছিলেন না বলে একটা বড় আন্দোলন করা হয়েছিল। এবার সেখানে তো যেটা আপনারা দেখেছেন, আমরাই মার খেয়েছি। মার খাওয়ার পরেও তো কোঅপারেশনের কথাই বলে যাচ্ছি। তাহলে আমাদের মধ্যে আপনারা দেখলেন কি যে মানে মামলা করার মতো বা আমাদের কেস দেওয়ার মতো কি এমন আমরা করেছি? কিছুই তো করিনি। অর্থাৎ তারা চাইছেন যে এই রাস্তাটা তারা ছেড়ে দিতে প্রস্তুত, তারা হাইকোর্টে আবার আবেদন করবেন যাতে সার্ভিস রোডটাই তাদের বসতে দেওয়া হয়। পাশাপাশি তারা বলছেন তারা তো অন্যায় কিছু করেননি, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ? বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। তবে আমাদের এই মুহূর্তে একটা কল্যাণ ব্যানার্জির বক্তব্য শোনাতেই হবে। একজন তো জেল খাটছে, আর একজনকে শিক্ষা দুর্নীতি নিয়ে এবার চাঞ্চল্যকর ইঙ্গিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের এই অবস্থার নেপথ্যে কারো না কারো অন্যায় তো ছিল, মানলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন। এই যে চাকরি প্রার্থীদের আন্দোলনে বসতে হলো, তাহলে কি কারো দোষ ছিল? ছিল তো বটেই, নিশ্চয়ই ছিল একজনের। সে কি শাস্তি পাচ্ছে? সে পাচ্ছে কি পাচ্ছে না তোমরা বোঝো। একজন তো জেল খাটছে। কারুর অন্যায়ের জন্য কাউকে তো হ্যাম্পার হতে হয়। এই ছেলেগুলো যে চাকরি গেছে, কারুর তো অন্যায়ের জন্য হয়েছে, সে জেলে থাকলো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কৃষাণু মিত্র এবং বিজেপির জয় মল্লিক আমার সঙ্গে রয়েছেন। কৃষাণুদা, আপনার কাছে প্রথমে জানতে চাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল সাংসদ এবং তিনি আবার রাজ্যের আইনজীবীও পক্ষে এই বিষয়ে, এই মামলার ক্ষেত্রে তিনি বলছেন কিন্তু যে কারোর একটা অন্যায় হয়েছে, কারোর জন্য কাউকে ভুগতে তো হয়। পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছেন, আর একজনকে আপনারা কিভাবে এই বক্তব্যকে দেখবেন? মানে আরো একজন কে, এবং আপনাদের দলের সাংসদই এই প্রশ্নটা তুলছেন। না, বিষয়টা হচ্ছে যে কোনো একটা অন্যায় হয়েছে, এটা তো আমরা কোনোদিন অস্বীকার করিনি। নেত্রীও স্বয়ং বলেছেন যে হ্যাঁ, কোথাও একটা কারোর পক্ষে যাকে উনি ট্রাস্ট করেছিলেন বা যাদের উপর তার দায়িত্ব বর্তায় তারা ঠিক মতো কাজ করেননি। আমরা তো বিজেপির মতো বা অন্যান্য দলের মতো শাক দিয়ে মাছ ঢাকতে যাই না। আমরা তো আমাদের মধ্যেও যদি ভুল ত্রুটি হয়, প্রশাসনিক কোনো ত্রুটি বিচ্যুতি হয়, সেগুলোকে স্বীকার করি। আমরা তো কখনো বলি না যে এখানে ব্যাপমের মতো কাণ্ড হয়নি, সাক্ষী 150 জনের সাক্ষীর হত্যা, এইগুলো তো আমাদের এখানে হয় না। আমাদের মধ্যেও দুর্নীতি, কোনো খারাপ কাজ হলে আমরা সেটা স্বীকার করি, তাকে ন্যায় অনুচিত ব্যবস্থা নেওয়া হয়। আপনি হয়তো স্পেসিফিক প্রশ্নটা বা ওনার বক্তব্যটা আমি যদি আপনার কাছে একটু ক্লিয়ার করি, তিনি বলছেন পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছেন, কারোর অন্যায়ের জন্য কাউকে তো ভুগতে হয়। মানে হ্যাঁ, আপনারা সত্যিই প্রথম থেকে বলেছেন যে একটা অন্যায় হয়েছে, তার জন্য পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছে, কিন্তু কার অন্যায়ের জন্য কাকে ভুগতে হচ্ছে? মানে এখানে আবার আরেকজনকে, মানে আপনার দলের সাংসদের প্রশ্ন তুলছে, সেই প্রশ্নটা আমার। না, উনি প্রশ্ন তোলেননি।
উনি তো আপনাদের প্রশ্নের কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন, প্রতি উত্তরে উনি দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে উনার সত্তা তো উনি শুধু তৃণমূলের নেতা বা সাংসদ নন, উনি একজন বরিষ্ঠ আইনজীবী। একদম, তো উনি আইনের নিরিখে আইনের চোখে যা যা দেখছেন উনি সেটা ব্যক্তিগতভাবে বলতেই পারেন, সেটাই উনি বলেছেন। আমি তো আবার বললাম, আমরা ব্যতিক্রমী দল, আমরা এখানে ঢাক ঢাক গুরু গুরু করি না। আমাদের মধ্যেও ত্রুটি বিচ্যুতি হলে আমরা স্বীকার করি। আমরা বিজেপি নই, আমরা সিপিএম নই, আমরা কংগ্রেস। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, কৃষ্ণদা আসছি, আপনি সঙ্গে থাকুন। জয়দা, আপনার কাছে প্রশ্ন যে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণদা আপনার কাছে আমি আসছি, জয়দা আপনার কাছে প্রশ্ন যে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্য কারোর দিকে ইঙ্গিত করেন তখন তিনি তৃণমূলের সাংসদ থাকেন না, তিনি একজন আইনজীবী হয়ে যান। এটা হচ্ছে তৃণমূলের অবস্থান। আপনারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কিভাবে দেখবেন যে কারোর জন্য কাউকে ভুগতে হচ্ছে? গায়ে যখন ওই উকিলের কোটটা পরে আছেন, ওনার ন্যূনতম হয়তো সেখানে বোধ বুদ্ধি কাজ করেছে, যেখানে উনি একটা তৃণমূলের নেতা হয়েও, সাংসদ হয়েও উনি ওই কালো কোট পরা উকিলের ওই পোশাকটা পরে উনি হয়তো মিথ্যে কথাটা বলতে পারেননি, সত্যিটা ওনার মুখ থেকে বেরিয়ে এসছে। কিন্তু আজকে সাধারণ মানুষ যারা আজকে TV9-এর পর্দার সামনে বসে আছে এবং দেখছেন, তাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে শাক দিয়ে মাছ ঢাকছে কারা, সেটা একটু জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যখন এই চাকরির প্রক্রিয়া চলছিল তখন একটার পর একটার নেতা তৃণমূলের, তারা তাদের পকেট ভরিয়েছে এবং সেই পকেট ভরানোর যে টাকাটা পুরো কয়েক কোটি টাকা, এবং সোনা দানা কোথায় পাওয়া গেছে, কোন মন্ত্রীর বাড়িতে, কোন মন্ত্রীর বান্ধবীর বাড়িতে পাওয়া গেছে, সেটা আমরা সবাই জানি, আপনারা সবাই টেলিভিশনের পর্দায় দেখিয়েছেন, এবং সে আজকে জেল খাটছে। এরকম অবস্থায় আজকে প্রশ্নটা হচ্ছে, তাহলে যে শিক্ষক শিক্ষিকাদের হাতে আজকে চক ডাস্টার থাকার কথা, তারা আজকে কেন রাস্তায় থাকবে? তাদের সামনে কেন অন্য কোনো ছাত্রছাত্রী থাকবে না, কিন্তু হাতে প্ল্যাকার্ড থাকবে, তাদের আন্দোলনের আওয়াজ তুলতে হবে কেন? এটা কাদের জন্য? তো ওই রুট কজ, যে শিকড়, যেখান থেকে প্রবলেমটা শুরু, সেটা তো এই তৃণমূল নেতারা, সেটা তো সবাই জানে। আজকে যদি এই পুরো পদ্ধতিটা যদি ঠিক থাকতো তাহলে তাদের মাঠে নামতে হতো না, পথে নামতে হতো না। এই প্রশ্ন চাকরিহারা শিক্ষকরাও করছেন, এই প্রশ্নটা রাস্তায় বসে থাকা শিক্ষকরাও করছেন। তারাই প্রশ্ন তুলছে যে আমরা কি অন্যায় করলাম যে আমাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হচ্ছে, এবং সেই কড়া ব্যবস্থা যাতে না নিতে পারে রাজ্য পুলিশ, তার জন্য আদালতকে নির্দেশ দিতে হচ্ছে। আপনারা দুজনের সঙ্গে থাকুন। আর এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আবারও কি দলবদল করবেন হুমায়ুন কবির? কেন এই প্রশ্নই উঠছে, তার কারণ আবারও কি হাত ধরবেন ভরতপুরের এই তৃণমূল বিধায়ক? আবারও কি কংগ্রেসে যাবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির? প্রিয়াঙ্কা গান্ধীর দূত যোগাযোগ করেছিলেন, আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি। TV9 বাংলাকে হুমায়ুন কবির কি জানিয়েছেন শোনাই একবার আপনাদের। আপনি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন? তার কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু আমি কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করে না। হুমায়ুন কবির কোনো লোভে লালসাই হয়ে রাজনীতি করে না। আপনার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী অথবা তার কোনো দূত টেলিফোনে মারফত যোগাযোগ করেছেন, কেন? করতেই পারে একটা রাজনৈতিক কর্মী, আমাকে যদি কারো মনে হয় যে এর দ্বারা কোনো কাজ হতে পারে, এর দ্বারা তার পার্টির কোনো উপকার হতে পারে, প্রস্তাব আসতে পারে না। ঢাকঢোল না পিটিয়ে গোপনে গোপনে কি হুমায়ুন কবির তার মানে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করা শুরু করলেন হুমায়ুন কবির? আমি কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন পড়ে না। আমি সোজা কথা সোজাভাবে বলি, আমি পরিষ্কার বলছি, আমি মুর্শিদাবাদের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করি। একটা কথা পরিষ্কার করে বলুন না হুমায়ুন কবির, প্রিয়াঙ্কা গান্ধী আপনাকে কি বললেন? 20 নভেম্বর প্রিয়াঙ্কা গান্ধী আপনাকে কি বললেন? বললাম তো, আপনি সে কথা তো আপনাকে বলার কথা না। আমার কোনো গোপন প্ল্যান, আমি কোথায় উন্নয়ন করতে গিয়ে যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, আমাকে যদি কেউ অবজ্ঞা করে, আমাকে যদি কেউ সময় মতো আমার যোগ্য সম্মান না দেয়, সেইটা মানুষের সম্মান এবং আমার সম্মান জড়িয়ে আছে, যেখানে সম্মানকে ফিরে পেতে আমি যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি। আমি একবার কৃষ্ণবাবুর কাছে চলে যাবো। কৃষ্ণবাবু, এই জায়গাটা একটু জানতে চাইবো। হুমায়ুন কবির উনি বলছেন যে তিনি কোনো উন্নয়নমূলক কাজ করতে গিয়ে তিনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাকে অবজ্ঞার সম্মুখীন হতে হচ্ছেন, এবং কোনো রাজনৈতিক দল যদি মনে করেন যে তাকে দিয়ে তার দলের কোনো সঙ্গে, কৃষ্ণবাবু আসছি আপনার কাছে। এখন যার কথা বলছেন সে আমার বাড়িতে, আমাদেরই পশ্চিমবঙ্গের যে দায়িত্ব ছিল চেল্লা কুমার, তার সঙ্গে একবার এসেছিল। কংগ্রেসের সঙ্গে তার চেনা জানা নেই, এই কথাই বলছি না, কারণ তাকে প্রথমে কংগ্রেসের MLA বানানো হয়েছিল। তবে প্রিয়ঙ্কাজির মতন নেতৃত্বের এত মাথা ব্যথা হবে তাকে নিয়ে কেন,
এটা আমার জানা নেই, এটা আমার ব্যাখ্যার বাইরে। এখন ভবিষ্যৎ বলবে কি হচ্ছে না হচ্ছে। তবে মুর্শিদাবাদে এই ব্যক্তিকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি গতবার যে দাঙ্গা তৈরি করেছিল এবং সেই দাঙ্গার রামনবমীর দিনে আমাকে হারানোর জন্য যে দাঙ্গা মমতা ব্যানার্জির নির্দেশে এরা করেছিলেন, এবং সেই দাঙ্গার পর এই ব্যক্তি সে মিডিয়াকে বলেছিল, কি বলেছিল, যে মুর্শিদাবাদে 70% মুসলমান 30% হিন্দু, আমরা মনে করলে হিন্দুদেরকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি। সেই প্রচারটা আমার বিরুদ্ধে যাতে ব্যবহার করা যায়, তাই জন্য মমতা ব্যানার্জির দল ক্যাসেটটা নিয়ে গিয়ে হিন্দুদের গ্রামে গ্রামে বিজেপির কর্মী সেজে প্রচার করলো হিন্দু এক হও। আবার সেই খেলা মমতা ব্যানার্জির তরফ থেকে হচ্ছে কিনা আমার জানার প্রয়োজন আছে। এই মুর্শিদাবাদ জেলাকে নিয়ে এইভাবে মমতা ব্যানার্জি ল্যাবরেটরি বানিয়ে দিয়েছে। গুজরাট থেকে একজন খ্যাতনামা ক্রিকেটারকে আমার জেলায় নিয়ে আসা হলো আমাকে হারানোর জন্য। কোনো ব্যাপার না, আমি হারি বা জিতি কোনো ব্যাপার না, যে কোনো ব্যক্তির যে কোনো জায়গা থেকে দাঁড়ানোর অধিকার আছে এবং আমাকে হারানোর অধিকারও আছে এবং আমার বিরুদ্ধে লড়ারও অধিকার আছে। এতে কোনো আমার আপত্তি নেই, কোনো সংকোচ নেই, কোনো দ্বিধা নেই। কিন্তু আমার আপত্তিটা কোন জায়গাটা জানেন? এই মমতা ব্যানার্জির প্রতি, যে এই বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে যখন বিদেশের প্রতিনিধি দলের সদস্য করা হলো, দেখুন ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান বাস করে উত্তরপ্রদেশে, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের একজন মুসলমান জনপ্রতিনিধিকে, যেখানটায় সরকার হ্যাঁ বললেও পারতো, কোনো অসুবিধা ছিল না, তাকে না পাঠিয়ে তার নিজের ভাইপোকে পাঠানোর মধ্য দিয়ে আমি বলবো এটা বাংলার মুসলমান সমাজকে অপমান করেছে। কারণ তোমরা মুসলমানকে ব্যবহার করছো আমার বিরুদ্ধে হারানোর জন্য। একজন মুসলমান পার্সোনালিটিকে, তার খ্যাতি আছে, তার প্রতিপত্তি আছে, তার পরিচয় আছে, তাকে তোমরা ব্যবহার করলে। আরেকটা মুসলমান নেতাকে হিন্দু ভোট এক কাটা করার জন্য আমার বিরুদ্ধে দাঙ্গা করতে উৎসাহিত করলে। তাহলে মুসলমান সমাজের নেতারা, প্রতিনিধিরা, তারা কি শুধুমাত্র মমতার জন্য ব্যবহৃত অস্ত্র হবে, না তাদের নিজস্বতা থাকবে? কেন ইউসুফ পাঠানকে বিদেশে পাঠানো হলো না? কেন? মুসলমান দেশগুলোতে তার মতো একটা ব্যক্তিত্বগুলোতে অনেক বেশি প্রভাব পড়তো, যেটাকে আমরা বলি সফট ডিপ্লোম্যাসি। সেই সফট ডিপ্লোম্যাসিতে অনেক প্রভাব পড়তো। কেন তাকে যেতে দেওয়া হলো না? মমতাজি কোন অধিকার যেতে দিল না তাকে। এই সরকার শশী থারুরকে পছন্দ করেছিল, গেছে, আমরা কি আপত্তি করেছি? করতে পারে, আলোচনা করলেই আমাদের বক্তব্য আলোচনা করতে পারত। কিন্তু সেখানটাই মমতা ব্যানার্জি কোন রাগে, কোন বিদ্বেষে ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলে সামিল করলো না, তার বদলে তার নিজের খোকাবাবুকে দিল কোন কারণে? সে কি বিদেশে গিয়ে আমাদের দেশকে উজ্জ্বল করবে, কি করবে, মহান করবে? আমার জানতে চাইবে, এটা একটা প্রশ্ন আমার। হুমায়ুন কবির যদি কংগ্রেসে আসার চেষ্টা করে, আপনি কি কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করবেন? আপনি দলকে বলবেন? দেখুন, গাছে কাঁঠাল গোপে তেল করতে লাভ নাই। আমাকে কেউ বলেনি, আমার এমনি মাথা ব্যথাও নাই, কিন্তু তার সম্পর্কে বলে রাখলাম যে সে এই কাজগুলো করেছে। তাকে প্রথম আমি কংগ্রেস দলের টিকিট দিয়ে জেলার পক্ষ থেকে, আমি মানে কি, আমি যেহেতু জেলার সভাপতি ছিলাম, কংগ্রেস দলের টিকিট দিয়ে তাকে জিতিয়েছিলাম, আবার তাকে হারিয়েও ছিলাম। আমরা অধীর চৌধুরীর বক্তব্য শুনছিলাম এবং তিনি স্পষ্ট বলছেন হুমায়ুন কবির সম্পর্কে যে গাছে কাঁঠাল গোপে তেল ভেবে ভাব নেই। প্রিয়াঙ্কা গান্ধী কেন ভাবতে যাবেন হুমায়ুন কবিরকে নিয়ে? এটা হয়তো তৃণমূল কংগ্রেস নতুন কোনো খেলা করছে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে ব্যবহার করে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নি। কৃষাণুদা, আপনি পুরো বক্তব্য শুনলেন, আপনি হুমায়ুন কবিরের বক্তব্যও শুনেছেন যে তাকে উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হয়নি, তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর দূত যোগাযোগ করছে এবং তাকে নিয়ে কংগ্রেস মানে রাজ্যের কংগ্রেস নেতা কি ভাবছেন সেটা অন্তত স্পষ্ট শুনলেন। আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে নিয়ে কি রিয়াকশন? সত্যি কি আপনারা কোনো খেলা খেলছেন হুমায়ুন কবিরকে ব্যবহার করে মুর্শিদাবাদে? হুমায়ুন কবির কেন, আমাদের যতজন সাংসদ বিধায়ক আছেন আমরা সকলেই জানি যে নেত্রীর হাত আছে মাথার উপর, তার জন্য জনভিত্তি আছে, জনসমর্থন আছে। এর বাইরে কার কি অবস্থান অনেকেও তো গেছিলেন। আপনি যার কথা বলছেন অধীরবাবুও খুব সন্তর্পণে ওটাকে এড়িয়ে গেলেন, আপনারাও উল্লেখ করলেন না। এই ব্যক্তি তো নরেন্দ্র মোদীরও হাত ধরেছিলেন,
নরেন্দ্র মোদীর দলের প্রার্থী হয়েছিলেন কিনা? আলোচনাটা যদি আমরা একটুখানি হুমায়ুন কবিরকে নিয়ে করি, আপনার দলের বিধায়ককে নিয়ে করি, হ্যাঁ অধীর চৌধুরীকে নিয়ে আমি কংগ্রেসের সঙ্গে করব, কিন্তু আপনার সঙ্গে যদি আমি হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা করি, সত্যি কি ওকে ব্যবহার করা হচ্ছে হুমায়ুন কবিরকে? আমি তার ব্যাপারেই বলছি। নরেন্দ্র মোদীর হাত ধরেছিলেন কি ধরেননি? বিজেপির প্রার্থী হয়েছিলেন কি হননি? সেই সত্যিটাকে অধীর বাবুকে কোন বাধ্যবাধকতায় এড়িয়ে যেতে হলো? উনি বললেন হারিয়ে গেছি, উনি নাকি বলছেন হারিয়েছি, তাহলে উনি কোন দলের থেকে হারিয়েছেন সেটা তো বললেন না। তো নরেন্দ্র মোদী বিজেপিকে এত ভয় কেন অধীর বাবু? আর হুমায়ুন কবির আপনি যাকে নিয়ে কথা বলছেন, আবার বলছি আমার নেত্রীর হাত আছে মাথায়, তার জন্যে কেউ বিধায়ক কেউ সাংসদ আছেন। এর অতিরিক্ত যদি কেউ মনে করে যে সে নিজের জনভিত্তিতে সে জিতে এসছে, তো সেটা তো আমরা দেখেছি। তাহলে খুব সংক্ষেপে যদি জানতে চাই, আপনার দলের বিধায়ক কি বলছে যে উন্নয়নমূলক কাজে বাধা পেয়েছে তিনি? কারা বাধা দিয়েছে? মানে তার নিজের দলের লোক কি বাধা দিয়েছে? আমি আবার বলছি, আপনি যার কথা বলছেন উনি নরেন্দ্র মোদীর দলের প্রার্থী হয়েছিলেন কি হননি 2019 সালে? একদম। তাহলে সেই সত্যিটা টিভি9 কে আর অধীর চৌধুরীকে এড়িয়ে যেতে হচ্ছে কেন? এই মুহূর্তে হুমায়ুন কবির কোথায় রয়েছেন আপনার কাছে যদি প্রশ্ন করি? যেখানেই থাক, সে অনেকেই রয়েছে যারা একসময় নরেন্দ্র মোদীর দলে ছিল, এখন তৃণমূল কংগ্রেসে রয়েছে, প্রত্যেককে নিয়ে কি একই প্রশ্ন তোলেন? আমরা তো অস্বীকার করিনি, আবার বলছি তো উনি আমাদের দলের বিধায়ক, নেত্রীর হাত মাথার উপর আছে, তার জন্য অনেকেও বিধায়ক সাংসদ আছেন। এর বাইরে বেরিয়ে অনেকেও চেষ্টা করেছিলেন, নেত্রীর ছবি নিয়ে অনেকেও গেছিলেন, নেত্রীকে গালাগালি দিয়ে গেছিলেন, তার পরিণতি কি হয়েছে? সবাইকে মাথা নত করে ফেরত আসতে হয়েছে। এখনো মাথা নত করে হাত জোড় করে অনেকেও দাঁড়িয়ে আছে, ফেরত আসতে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খুলছে না, তাই আসতে পারছেন না। একদম বুঝতে পেরেছি, আপনার বক্তব্য স্পষ্ট। আমি একটুখানি জয়দার কাছে জানতে চাই, আপনার কি রিয়াকশন বলুন। না, একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে হুমায়ুন বাবু এখন ওনার যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ হচ্ছে না কোথাও একটা। আর ওনার সেই কাটমানি হোক বা তোলাবাজি হোক, কোথাও গিয়ে উনি করতে পারছেন না, সেইটা কোনোভাবে উনি কমিউনিকেট করতে পারেননি ওনার সিনিয়র নেতাদের কাছে। একটা জিনিস বলুন তো, উনি বিধায়ক একটা দলের, এবং যেখানে মুখ্যমন্ত্রী একটু আগে উনি বললেন তৃণমূলের প্রতিনিধি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে প্রত্যেক সাংসদ এবং বিধায়কদের মাথায়, তাহলে একজন বিধায়ক যদি কাজ না করতে একটা পার্টিতে কাজ করতে পারছে না, সে তার মুখ্যমন্ত্রীকে জানাবে না? জানানোর কোনো পদ্ধতি নেই? সে একটা ফোন করতে পারছে না, লিখিত জানাতে পারছে না? কই একটা চিঠি দেখি তো যে উনি লিখেছেন আমি কাজ করতে পারছি না, আমাকে কাজ করতে দেওয়া হোক। একটা SMS, একটা হোয়াটসঅ্যাপ, একটা ফোন কল উনি দেখাতে পারবেন না। তো স্পষ্ট একটা জিনিস, অন্তর্নিহিত যে জিনিসটা লুকিয়ে আছে সেটা হচ্ছে উনি কাটমানিটা পাচ্ছেন না, ওই জন্য উনি রাস্তা খুঁজছেন। সঙ্গে থাকুন। আর এদিকে বঙ্গ বিজেপির সংগঠন নিয়ে ফের বিস্ফোরক তথাগত রায়। সুকান্ত আস্থা নেই, শুভেন্দুতে আস্থা। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, বাংলায় বিজেপির পূর্ণ সময় সভাপতি প্রয়োজন, আর এই মুহূর্তে শুভেন্দুই যোগ্যতম। শুভেন্দু রাজ্য সভাপতি হলে খুশি হব। দিল্লিতে দফতর সামনে বাংলায় সংগঠন করা যায় না, এমনই মন্তব্য তথাগত রায়। অনেক দিন ধরেই তো আপনি এই বিষয়টি বলছেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি পার্ট টাইমার, এখানে সভাপতি হিসেবে একজন ফুল টাইম সভাপতি দরকার। প্রথম প্রয়োজন হচ্ছে একজন পূর্ণ সময়ের সভাপতি থাকা। এটা কি এটা বলার অপেক্ষা রাখে যে পশ্চিমবঙ্গের মতন একটা সমস্যা সংকুল রাজ্যে, যেখানে বিজেপি দ্বিতীয় দল, যেখানে বিজেপির ক্ষমতা আসার সমূহ সম্ভাবনা আছে, যেখানে পরবর্তী নির্বাচন 1 বছরের কম সময়, সেখানে একটা পূর্ণ সময়ের সভাপতি নেই। তাহলে সভাপতি না হলেই হয়, অর্ধেক সময় সভাপতিও না হলেই হয়, সবাই মিলে সরকার চালাবে, সব পার্টি চালাবে বা সরকার চালাবে, এরকম হলেই হয়। কি দরকার? আপনার কি মনে হয়, মানে শুভেন্দু বাবুকে এগিয়ে দেওয়া উচিত? শুভেন্দু বাবু যে আপাতত যতজন আছেন বিজেপিতে তার মধ্যে যে যোগ্যতম মানুষ, এ কথা আমি বহুদিন ধরে বলে আসছি, এখনো বলছি, এই মুহূর্ত বলছি। কিন্তু ন্যূনতম প্রয়োজন হচ্ছে একজন পূর্ণ সময়ের সভাপতি। সেটা শুভেন্দুবাবু হলে আমি খুব খুশি হব, কারণ আমি মনে করি যে শুভেন্দুবাবুই হচ্ছেন যোগ্যতম মানুষ। 2021-এর পরে আমি বলবো দলের উত্তরণ হয়েছে। দলে যে সেই ওই কামিনী কাঞ্চনের কালচারটা সেটা এখন আর নেই, কিন্তু এখন একটা পূর্ণ সময়ের সভাপতি দরকার, যে দায়িত্ব নিয়ে দলের কাজ করবে, যে পশ্চিমবঙ্গে থাকবে, যার কেন্দ্র হবে কলকাতা, যে আলিপুরদুয়ার থেকে আরম্ভ করে দাঁতন পর্যন্ত ছুটে বেড়াবে, সে দিল্লিতে একটা অন্য দপ্তরে কাজ সামলাবে, এরকম জিনিস একটা বিশ্বাস্য নয়।
তবে এই প্রথমবার তো নয়, তথাগত রায় এর আগেও বহুবার শুভেন্দু অধিকারীর নামে তিনি সওয়াল করেছেন। তবে তথাগত রায়ের এই যে বক্তব্য, সেই কথার গুরুত্ব দিচ্ছেন আবার বঙ্গ বিজেপি। তথাগতর কথা মতো দল চলবে না, বিজেপি নির্দিষ্ট নীতি মেনেই সংগঠন চালাবে। প্রতিক্রিয়া রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, কি বলছেন তিনি শুনুন। তথাগত রায় কি বলেছেন সে নিয়ে রাজ্য বিজেপির বা কেন্দ্রীয় বিজেপি তারা তাদের তো নীতি পরিবর্তন করবেন না। কেন্দ্রীয় বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির যে সংগঠন পর্ব চলছে, সেই সংগঠন পর্বের অন্তর্গত যে রাজ্যগুলির এখনও রাজ্য সভাপতি নির্বাচিত হয়নি, তারা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট নীতি অনুযায়ী চলছেন। ভারতবর্ষ স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকেরই আছে। তো অনেকে মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে তাদের মত ব্যক্ত করেছেন এবং পার্টির পথেই চলছে। এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসে রাজ্যে আসতে পারেন তিনি এবং 31শে মে কলকাতায় আসতে পারেন। তার কি কি কর্মসূচি রয়েছে জানাবেন আমার সহকর্মী প্রদীপ্তর সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, 1 জুন তার দুটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। একটি সায়েন্স সিটিতে হওয়ার কথা এবং আরেকটি যে কর্মসূচি রয়েছে সেটা মূলত তাদের সাংগঠনিক বৈঠক রয়েছে, যেটা নিউ টাউনের একটি 5-তারা হোটেলে হওয়ার কথা এবং সেদিনই রাতে তিনি ফিরে যাবেন। তাৎপর্যপূর্ণভাবে 29 তারিখে আলিপুরদুয়ারে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, একটি সরকারি কর্মসূচি, আর তার পাশাপাশি একটি জনসভা রয়েছে। তার দিন দুয়েকের মধ্যে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। যদিও বিজেপির তরফে কোনো নেতৃত্ব এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাননি, তার কারণ বারংবার গত কয়েক মাসে অমিত শাহর সফর একেবারে শেষ মুহূর্তে বাতিল হয়েছে, ফলে তাদের বক্তব্য একেবারে নিশ্চিত না হয়ে আর তারা সঙ্গে কোনো মন্তব্য করবেন না। কিন্তু সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে 31 তারিখ রাত্রে অমিত শাহ আসবেন এবং 1 জুন তিনি মূলত একটি কর্মসূচি সায়েন্স সিটিতে করার পাশাপাশি সাংগঠনিক বৈঠকের উপরই কিন্তু জোর দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধন্যবাদ। এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে আবারও ধাক্কা খেল চিহ্নিত অযোগ্যরা। 3রা এপ্রিল রায়ের উপর কোনো স্থগিতাদেশ নয়, স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি বিশ্বনাথনের বেঞ্চ। বেতন পাবেন না চিহ্নিত অযোগ্যরা, অংশগ্রহণ করতে পারবেন না নতুন নিয়োগ প্রক্রিয়ায়, আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।